আমি চিল শকুনের দেশে রওনা, আমি চিল শকুনের দেশে রওনা। নমস্কার, আপনারা দেখছেন ভাব্য ভাব্য ভাবছি। আমি হলাম প্রশ্নতাত্ত্বিক। আমার কাজ মগজ খুঁড়ে বিভিন্ন লুপ্ত সুপ্ত গুপ্ত প্রশ্ন বের করে আনা। এবং আজকে আমি আমার প্রশ্নবিচিত্রা নিয়ে হাজির হয়েছি একজন অত্যন্ত জনপ্রিয় থিয়েটার আর্টিস্টের কাছে, যিনি রিসেন্টলি উস্তাদ বিসমিল্লাহ খাঁ অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন। আজকে আমাদের সঙ্গে আছেন শুভদীপ গুহ। নমস্কার। প্রথমেই আমরা বিষয়টার তরফ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার এই মূল্যবান সময়ের থেকে কিছুটা আমাদেরকে দেওয়ার জন্য। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ইন্টালেকচুয়াল আড্ডা, ভাব্য ভাব্য ভাবছি উইথ শুভদীপ গুহ। তো শুরু করছি আজকে আমাদের প্রথম সেগমেন্ট। আমাদের প্রথম সেগমেন্টের নাম ঠোঁট কাটা। এই সেগমেন্টে আমরা দাদাকে বিভিন্ন সুর এবং তালের প্রশ্ন জিজ্ঞাসা করব এবং দেখব যে দাদা এই প্রশ্নগুলো দিয়ে কীভাবে একটা সুন্দর আমাদের মেলোডি তৈরি করে দেয়। তো শুরু করা যাক। আচ্ছা, তুমি তো দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত, থিয়েটারের মিউজিক তুমি প্রোডাকশন করছো। তো তোমার এত বছরের অভিজ্ঞতা থেকে তোমার কি মনে হয় যে ইউথ যারা বর্তমানে যারা তরুণ প্রজন্ম ইউথ এই থিয়েটারের মিউজিককে তাদের প্রভাবিত করতে পারছে? নিশ্চয়ই পারছে। মানে আমরা বিভিন্ন সময় অনেকে বলে থাকে, মানে যখন আমি এই এপিসোডটা করবো বলে যখন বললাম যে এরকম একটা থিয়েটারের একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে যাচ্ছি, যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আমার কাছে এসছে সেটা হচ্ছে যে কোথাও না কোথাও তরুণ প্রজন্ম একেবারে সরে যাচ্ছে এখান থেকে, থিয়েটারে আসছে না, থিয়েটারে মনোযোগ দিচ্ছে না, তারা চিনছে না থিয়েটারের মানুষজনকে। তো এখান থেকে মিউজিক তোমার কি মনে হয় যে পার্টিকুলারলি এই মিউজিকটা তোমাকে কীভাবে তরুণদেরকে আকৃষ্ট করতে পারে থিয়েটারের দিকে? থিয়েটারকে যে চিনছে না সেইটা তো একটা মানে মানে টোটাল প্রবলেম, মানে এটা থিয়েটারিও প্রবলেম এবং এটা ঠিক প্রবলেমও নয়, মানে এটা প্রবলেম বলা ঠিক, কারণ থিয়েটার তো লাইভ আর্ট, মানে থিয়েটার তো মিডিয়া বা ওই রকম প্রজেক্টেড আর্ট নয়। থিয়েটার একটু মানে একটু ভেতরের, একটু আন্ডারগ্রাউন্ড। বিশেষ করে আমি যে থিয়েটারে পছন্দ করি, বিশ্বাস করি, সেইটা তো আরও বেশি আন্ডারগ্রাউন্ড, একটু অন্য রকমের থিয়েটারের। তো এই থিয়েটারের মানুষজন তারাই চেনেন যারা থিয়েটার দেখতে আসেন বা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত আছে। তারা কিন্তু এই সময়ের ছেলে মেয়েদের কাজ দেখছে এবং কোনো থিয়েটারই কখনো এরকম হতে পারে না যে থিয়েটারটা দারুণ ভালো হচ্ছে আর মিউজিক খুব খারাপ, এরকম কিন্তু নয়। এটা কিন্তু এটা টোটাল আর্ট। মানে ওই কথায় বলে না ক্রিকেটে যে ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম, তো ইট ইজ অলওয়েজ লাইক দ্যাট, ইট ইজ প্যারালাল আর্ট। মানে যদি থিয়েটার ভালো হয় তাহলে তার মিউজিকও ভালো হবে। মানে শুধু একটা থিয়েটার কুৎসিত খারাপ তার মিউজিকটা দারুণ, এটা কিন্তু চলে যেতে পারে না। এটা হয়তো ফর ওয়ান ইনস্ট্যান্স হতে পারে, একটা এক্সাম্পল পাবে, কিন্তু এর 10টা এক্সাম্পল এরকম করে পাওয়া যাবে না। তো বিশেষ করে এটা অ্যালাইড আর্ট, তো একসঙ্গে হয়। তো মানে থিয়েটার মিউজিক তো থিয়েটার তৈরি হওয়ার সময় থেকে ওটাও তৈরি হতে থাকে, যে কোনো ভালো থিয়েটারেই তাই হয়। তো সেই কারণে দুটো একদমই মিলেমিশে আছে। থিয়েটার ভালো হলে তার মিউজিকও ভালো হবে, মাস্ট। ধরো একটা সময় ছিল যখন ভারতের সিংহভাগ দর্শকের কাছে, শুধুমাত্র ভারত বলবো কেন, বাংলারও সিংহভাগ দর্শকের কাছে সিনেমা বলতে ছিল যে হিরো হিরোইন, মাঝখানে একটু ডিসুম একটু রোম্যান্স, আর লাস্টে একটা হ্যাপি এন্ডিং। কিন্তু আস্তে আস্তে মানুষের টেস্ট বদলাচ্ছে। এখন অনেকেই সিনেমা দেখার পর তার সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলে, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা বলে, বা কালার প্যালেট নিয়ে কথা বলে। তোমার একটা আমি ইন্টারভিউ দেখছিলাম, তোমার একটা আর্টিকেল ছিল বোধহয়, সেখানে তুমি লিখেছিলে যে মিউজিক আমার কাছে একটা চরিত্র। তো এখান থেকে আমি তোমায় জিজ্ঞাসা করব যে থিয়েটারে সঙ্গীতের ভূমিকা নিয়ে কি দর্শক একটু বেশি ওয়াকিবহাল হচ্ছে, একটু জাগ্রত হচ্ছে, মানে এটাকে আলাদাভাবে বোঝার চেষ্টা করছে? কঠিন প্রশ্ন, কারণ আমি কিন্তু দর্শকদের সাথে যে ইন্টারাকশন করি না তা না, আবার যে প্রচণ্ড ইন্টারাকশন করি এটা শোয়ের পরে সেটাও না। আমার এইটার ক্ষেত্রে দুটো সত্তা কাজ করতে থাকে বরাবরই। সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে আমি আমার যখন একটা নাটক তৈরি হয় তার যে থট প্রসেসে একটা মিউজিক আসে বা পুরো ডিজাইনটাই যেরকমভাবে তৈরি হয়, সেইটা যখন তৈরি হয় তখন কিন্তু আমি আমার টিম, মানে টিম বলতে ধরো ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কোরিওগ্রাফার, যে কস্টিউম ডিজাইনার, আমার সাথে যারা মিউজিশিয়ানসরা থাকে, এই পুরো যে হয়তো কখনো কোনো নাটকে আমরা মানে রেকর্ড করি তখন তো
তো যে মিউজিকটা প্রক্ষেপণ করে, এই পুরো টিমটা, এমন তো নয় যে আমি একাই সব সিদ্ধান্ত নিয়ে করি, কখনোই সেটা হয় না। মানে কোনো ভালো কাজই সেটা হতে পারে না, সবার ইনপুটস আসতে থাকে, কাজ যত এগোতে থাকে, যখন দেখা যায় যে কাজটা ইন্টারেস্টিং হচ্ছে তখন আরও বেশি সবাই ইনপুটস দেওয়া শুরু করে। এরম করে যখন ফাইনাল প্যালেটটা রেডি হয়ে যায়, ছবিটা তৈরি হয়ে যায়, তখন যদি আমি স্যাটিসফাইড হয়ে যাই সেটা নিয়ে, আমি কিন্তু বেসিক্যালি আর লোকে কি বললো না বললো নি কিছু এসে যায় না আমার। মানে আই সিরিয়াসলি ডোন্ট কেয়ার, কারণ আমি স্যাটিসফাইড, আমি যেটা অ্যাচিভ করতে চাইছিলাম ইট ইজ ডান। আমি খুব ইন্টারেস্টেড হই লোকে যখন আমাকে ক্রিটিসাইজ করে, মানে বলে এটা একদম হয়নি, এটা কি হলো, জঘন্য হলো, আমার খুব ভালো লাগে সেইটা। কিন্তু অবশ্যই লোকে মিউজিক শোনে, নিশ্চয়ই শোনে। এমনি দেখো, আবার সবগুলোকে না এরকম অডিয়েন্সেরও লেয়ার আছে। মানে অডিয়েন্সকে একটা গরুর পাল, ভেড়ার পাল বা মানুষের পাল বানিয়ে দিলেই হবে না। তারাও বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নাটক দেখতে আসে, তাই না? যেমন বিভিন্ন আর্টিস্টের লেয়ার আছে, তাই না? আর্টিস্টদেরও তো স্তর থাকে, ডিজাইনারদেরও স্তর থাকে। মানে এটা তো ছোট বড় এরকম করে বলা যায় না, এটা খুব বাজে কথা। স্তর থাকে, মানুষ একটা স্তর থেকে আরেকটা স্তরে পৌঁছয়, তখন সে আর অনেকগুলো জিনিস বোঝে, দেখে, অনুভব করে। তেমনিভাবে অডিয়েন্সও কিন্তু তাই। আর যখনই আমি একটা চিন্তার জিনিস অডিয়েন্সকে দেব শব্দের মাধ্যমে, মিউজিক তো তাই, যখন আমি তার মাথায় একটা চিন্তা দেব, অডিয়েন্স কিন্তু রিয়্যাক্ট করবে। আর মিউজিক যদি সবসময় নাটকের পেছনে পেছনে থাকে, নাটককে সঙ্গত করা বলে না আমাদের, তাহলে তো মিউজিকের আসলে আর কিছু এসে গেল না। লোকে মিউজিক নিয়ে কেন কথা বলবে ওই তো পর্যাপ্ত মিউজিক হয়েছে, পর্যাপ্ত আলো হয়েছে, যেরকম রিভিউ লিখবে ওরকমই লিখবে। কিন্তু যদি সত্যিই আমার মিউজিক কোনো কথা বলে, যে কথা নাটক হয়তো বলছে না, বা নাটকের ভেতরের লেয়ারের কোনো একটা টেক্সট সেটা মিউজিক বলার চেষ্টা করছে, তাহলেই কিন্তু অডিয়েন্সের সেটা ইন্টারেস্টিং লাগে। সে একটা অন্য ডাইমেনশনের গল্প পাবে। যেটা দেখছে, যেটা শুনছে, সবসময় সে দুটো এক নয়, দুটো ভিন্ন স্তরের কথা বলতে পারে, তখনই সে মজা পাবে, তখন সে ভাবতে বাধ্য, মাস্ট, সে তো মানুষ রে বাবা। তুমি যে কথাটা বলেছিলে যে মিউজিক আমার কাছে একটা চরিত্র, এখানে তুমি মানে কি বলতে চাইছিলে চরিত্র বলতে? এইটাই বলতে চাইছিলাম। চরিত্র বলতে কি, সাধারণত আমি এরম কেরম করে বললে সুবিধা হবে, এরমভাবে বলা যেতে পারে যে চরিত্র অর্থাৎ মানে কখনোই আমরা বলি তো, মানে মিউজিকের যে সেগমেন্টগুলো আমরা ভাগ করি, যখন আমি মিউজিক করতে প্রথমে এসছি, তখনই আমাকে সবাই প্রথমে থেকে বলেছে যে হ্যাঁ, মানে মিউজিকের প্রথম কাজ, আমি যত ওয়ার্কশপ করেছি বা মিউজিক নিয়ে তো সেরকম ওয়ার্কশপ হয় না, খুব কম ওয়ার্কশপ। আর যেহেতু আমি একদম একটু অন্য রকমের মিউজিক করার কথা ভাবছিলাম একদম গোড়া থেকেই, তথাকথিত নাটকে যেটা মিউজিক হয় সেরকম নয়, কারণ আমি অত কিছু জানতামও না, অত বুঝতামও না। তো আমি যাদের সাথে কাজ করেছি তারা সবসময় বলতো নাটকটাকে সাপোর্ট করতে হবে, সাপোর্ট, মিউজিক সাপোর্ট দেবে। এই কথাটাতে আমার প্রচণ্ড অভক্তি আসা শুরু হলো কয়েকদিন পরে, যে কেন মিউজিক সাপোর্ট দেবে? অভিনেতার কি কোনো জোর নেই? কন্টেন্টের কি কোনো জোর নেই? মিউজিকে তাকে সাপোর্ট দিতে হবে কেন? যদি মিউজিকের এক হাত সাপোর্ট দেওয়ার জন্যই বন্ধ হয়ে যায়, তাহলে আর এক হাতে সে কতটুকু জিনিস করতে পারবে? তো তখন থেকেই এই মানে মানুষকে বোঝানোর জন্য সাধারণত এই শব্দটা আমি ব্যবহার করি। আসলে এটার মানেটা একটু বিস্তৃত আর কি। যে আমি যেটা বলছিলাম আগের উত্তরে, যে মানে শব্দ, মিউজিককে যদি আমি শব্দ হিসেবে ধরি, শুধু আবহ নয়, মানে আমি বলি পুরো শব্দ স্কেপটা, মানে সাউন্ড স্কেপটা, পুরো অডিওগ্রাফটা যদি হয়, তাহলে তো ধরো মঞ্চের ওপরে একটা চরিত্র আছে, সে একটা কথা বলছে, তার সাথে আরেকটা চরিত্র কথা বলছে, ডায়লগ, অর্থাৎ একটা চরিত্র একটা জিনিস বলছে, আরেকটা চরিত্র সেটা না মানছে, সে আরেকটা কথা বলছে, সে তার পার্সপেক্টিভ বলছে, তার পার্সপেক্টিভ বলছে। আমি বলছি 3 নম্বর পার্সপেক্টিভ আরেকজন আছে, সে মিউজিক, সে তার পার্সপেক্টিভ বলছে, সে এদের কাউকে হয়তো সাপোর্ট করছে না, বুঝতে পেরেছ? সেই জায়গা থেকে চরিত্র, সে ইনভিজিবল, তাকে শোনা যায় খালি, কিন্তু সে সব সময়ের জন্য এমন একটা কথা বলতে থাকছে, এমন একটা সংকেত দিতে যাচ্ছে, যে সেটাও খুব ইম্পর্টেন্ট আর একটা পারসেপশন সেই লেয়ারে। সেই জন্য মানে খুব সহজভাবে বোঝানোর জন্য বলেছি যে মিউজিক আমার কাছে একটা চরিত্রের মতো, যে তার খুব একটা বোল্ড স্টেটমেন্ট আছে, সে একটা চরিত্রের পেছনে লুকিয়ে তাকে খালি সাপোর্ট দিচ্ছে না, সে বেরিয়ে আসছে, সে 3 নম্বর চরিত্র হিসেবে দাঁড়াচ্ছে, বা 4 জনের সিন হলে সে 5 নম্বর চরিত্রটা। তো ধরো এখন
বাংলায় তানসেনের তানপুরা বলে একটা ওয়েব সিরিজ হয়েছে, হিন্দিতে বন্দিশ ব্যান্ডিটস বলে ওয়েব সিরিজ হচ্ছে, যেখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাকে ইউথের মধ্যে একটু পপুলার করার চেষ্টা করা হচ্ছে, জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে নতুনভাবে। তো আমার প্রশ্ন থাকবে যে থিয়েটার মিউজিক ডাইরেকশনের ক্ষেত্রে এই ক্লাসিক্যাল মিউজিককে কতটা ইমপ্লিমেন্ট করার স্কোপ থাকে? প্রচুর স্কোপ থাকে। মানে থিয়েটারের মিউজিক তো প্রাইমারিলি ক্লাসিক্যাল, মানে নাট্যশাস্ত্রর ঘরানা ধরে তো বেসিক্যালি ক্লাসিক্যাল মিউজিকই হয়। মানে তুমি যদি 70-80-90 দশকের থিয়েটার দেখো, তার যা মিউজিক, তার ম্যাক্সিমাম ইনগ্রেডিয়েন্ট কিন্তু ক্লাসিক্যাল থেকেই এসছে। তার ক্লাসিক্যালের সুর, তার চলন, তার থামা, তার লয়, তার রিদম, এই সবই কিন্তু তাই। তুমি যে বললে যে তুমি একটা এক্সপেরিমেন্টাল করার চেষ্টা করতে, না সেইটা তুমি একটু বোঝাও যে ব্যাপারটাকে কিভাবে একটা মিক্সড জনরা, বা তুমি কি বলতে চাও সেই জিনিসটাকে, যে ব্যাপারটা তুমি কিভাবে এক্সপেরিমেন্ট করো? আমি বলছি, বুঝিয়ে বলছি। এইবারে যেহেতু আমার, যখন আমি মিউজিক করতে এসেছি, মানে যখন আমি সঙ্গীত শিখেছি, সেটা তো একটু বড় বয়সে, আমি ধরো 17 বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছি যে আমি গিটার বাজাবো। তো গিটারই আমার প্রথম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রতি প্রেম। মানে এইগুলো তো দেখো বেসিক্যালি গিটার কি বা আমার গলা কি, এগুলো তো একটা বেসিক্যালি টুল। এই টুলটাকে আমি আমার আর্টিস্টিক্যালি এক্সপ্রেস করার জন্য ব্যবহার করি মাত্র। কিন্তু এটা 17 বছর বয়স, মানে কিন্তু তখন আমার অনেকটাই বয়স হয়ে গেছে। এইবারে সেই সময় সাধারণত কেউ ক্লাসিক্যাল গান শিখতে যায় না, মানে ওটার ওই তালিম আরও ছোটোবেলা থেকে হয়। আমি যে ছোটোবেলায় একদমই গান গাইনি তা নয়, প্রচুর গান গেয়েছি, কিন্তু সেগুলো গণসঙ্গীত, সেগুলো আমাদের নাটকের আগে যেরকম গান হয় সেই গান। আমার মানে গানের ওরিয়েন্টেশনটা সেই সময় পুরোটাই থিয়েটারের জন্য গান। কারণ লিভিং থিয়েটার তখন শো করতো, তার আগে রাস্তায় দাঁড়িয়ে 1 ঘন্টা গান গাইতো প্রতি শোয়ের আগে, লোক জমা হতো, তারপরে সবাই একসাথে না ঘরে ঢুকতো আর কি। মানে আমরা তখন খড়দায় শো করি, তো সেই আমি প্রচুর গান গাইতাম তখন দলের সাথে দাঁড়িয়ে, কিন্তু সেগুলো একটাও ক্লাসিক্যাল নয়। মানে গলার যে রেওয়াজ বা যে তালিম প্রয়োজন হয় সেটা আমি কখনো করিনি, বা মিউজিক্যালিও নয়। আমি যদিও তার আগে প্রায় 6-7 বছর তবলা শিখেছি, খুব ছোটোবেলায়, মানে আমার যখন 5-6 বছর বয়স, 4-5 বছর বয়স থেকে আমি ধরো টানা 6-7 বছর তবলা শিখেছি। কিন্তু তবলা এক রকমের ক্লাসিক্যাল নিদর্শন দেয়, কিন্তু মানে ধরো আমি যদি একটা কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট শিখি বা বোয়িং ইনস্ট্রুমেন্ট শিখি বা গলায় ক্লাসিক্যাল শিখি, তার যে শিক্ষা, দুটোর মধ্যে তফাৎ আছে। এইবারে যখন আমি তারপরে গিটার বাজানো শুরু করলাম, গান গাওয়া শুরু হলো, সেটা প্রচণ্ডভাবেই খুব রক মিউজিক ওরিয়েন্টেড গান, মিউজিক মানে পাশ্চাত্য মিউজিক, ওয়েস্টার্ন। আর আমি খুব ছোটোবেলা থেকে ওয়েস্টার্নের ভক্ত, ওয়েস্টার্ন মিউজিক আমাকে প্রচণ্ড, এখন অবধি অনেক বেশি টানে। তো আমি ওই মিউজিকগুলোই শেখা শুরু করলাম। কিন্তু আমাদের এখানে সাধারণত থিয়েটারে ওয়েস্টার্ন মিউজিকের ব্যবহার হয় না। এইখানে কিন্তু একটা অদ্ভুত মিশ্র ফর্ম হয়ে গেছে, মানে ক্লাসিক্যাল দিয়ে আরেকটু ফোক ওরিয়েন্টেড মিউজিক দিয়ে এরম একটা জায়গায় দাঁড়িয়ে আছে পুরো মিউজিক সিনেমাটা সেই সময়। ধরো মানে 1995 যখন থেকে আমার বোধ বুঝতে শুরু। তাই আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি এবারে থিয়েটারেও পার্টিসিপেট করতে পারি থ্রু মিউজিক, তো তখন আমি দেখলাম যে চ্যালেঞ্জটা এরকম হলো যে ওই মিউজিকগুলো আমি করতে চাইছি না যেটা থিয়েটারে চলে আসছে, আর আমার জানা যে মিউজিকটা সেটা একেবারেই একটা চরম ওয়েস্টার্ন মিউজিক, যেটা আমরা যেরকম থিয়েটার সেই সময় করছিলাম তাতে অচল, মানে সম্ভব নয় ফিট ইন করা। তাই আমাকে একটা অন্য উপায় বার করতে হয়েছে বা খুঁজে খুঁজে পেতে হয়েছে। তো সেই প্রথম 4-5 বছর হচ্ছে কি চরম এক্সপেরিমেন্টেশনের সময় ছিল, যেখানে করে করে দেখেছি যে এরকম এই শব্দগুলো সম্ভব কি না করা। তো গ্র্যাজুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়া। তোমার কাছে জীবনমুখী গানের সংজ্ঞা কি? জীবনমুখী বলতে মানে ওই ট্যাগটার কথা, দেখো ট্যাগ ইম্পর্টেন্ট, আমি ট্যাগকে অস্বীকার করতে পারি না। মানে হাংরি জেনারেশন বললে একটা জিনিস বোঝায় আমার কাছে, কীর্তিবাস বললে একটা জিনিস বোঝায়, তেমনি জীবনমুখীও একটা জিনিস বোঝায়। জীবনমুখী আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট বাংলা গানের জগতে। যারাই বলে ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ অবশ্যই গোল্ড, ইট ইজ ফাইন, বাট নিউ জেনারেশন অফ গান ওই সময় সুমন চট্টোপাধ্যায়ের হাত ধরে যে ধারা শুরু হলো, সেটাকে যদি জীবনমুখী ট্যাগ করা হয়
আমারও তাতে কোনো অসুবিধা নেই, মানে উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। মানে আমরা ওই এরাটাকে ডিসক্রাইব করার জন্য ওই সময়টা বলছি, বুঝতে পেরেছো? উইচ ইজ মানে যে কোনো জিনিসকে ট্যাগ করলে অনেকগুলো জিনিস বাদ পড়ে যায়, অনেকগুলো জিনিস অধরা থেকে যায়। তো এই তর্ক আমরা করবো। ট্যাগের কথাই বলছি না, ধরো তোমাকে যদি আজকে বলা হয় যে এখনকার আঙ্গিকে বা যে কোনো সময় তোমাকে যদি বলা হয় যে জীবনমুখী বলতে তুমি একটা গানের মধ্যে কি খোঁজো, যে এই গানটা জীবনমুখী, গানটা জীবনমুখী নয়, সেই সেন্সে যে তোমার কাছে, কারণ থিয়েটারের ক্ষেত্রে তো একটা খুব বড় যে জীবনকে ছোঁয়া, তো সেই সেন্সে আমি তোমাকে জিজ্ঞাসা করছি। মানে এরকম করে বলা যেতে পারে যে কিছু 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 আর্ট যেগুলো খুব সারফেস লেভেলে হয়, শুধু গান কেন, সব 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 আর্টেই হয়। কিছু নাটকও হয় খুব সারফেস লেভেলে, নাটকের জন্য নাটক আর করতে হবে। কিছু আর্ট হয় যেগুলো সত্যি মানুষের মনে, মানুষের জীবনে একটা গভীর রেখাপাত করেছে। আমার ধারণা সেগুলোই জীবনের গান, মানে জীবনমুখী গান না বলে যদি জীবনের গান বলি তাহলে আরও ব্যাপারটা দেখো বুঝতে সহজ হয়ে যাবে। যে হ্যাঁ, মানে আর কি ব্যাখ্যা হতে পারে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে মিউজিকের কি সত্যি সেই ক্ষমতা আছে যে একটা জীবন বিমুখ মানুষকে জীবনমুখী করে তুলবে? একমাত্র বোধহয় মিউজিকেরই সেই ক্ষমতা আছে, একমাত্র। মিউজিক মানুষকে পাল্টে দেয় অবশ্যই, থিয়েটারও বোধহয় মানুষকে পাল্টাতে পারে না। এটা তো মনে প্রাণে বিশ্বাস করো তুমি? বিশ্বাস করি বলতে কি, আমি তো আমার নিজের জীবন দিয়ে দেখি এগুলো। হ্যাঁ, মানে আমি কোথা থেকে কোথায় এলাম, আমার জীবন কিরকম করে ট্রান্সফর্ম করে গেল জাস্ট কানে দুটো হেডফোন থাকার জন্য। আমি কতগুলো জিনিস যে জীবনে করলাম না, যা আমার বন্ধু বান্ধবরা আমার সাথে বড় হওয়ার সময় করলো, কত মানুষ কোন দিকে চলে গেল, আমি শুধু গেলাম না, খালি আমার দুই কানে দুটো হেডফোন ছিল বলে। অবশ্যই জীবন পাল্টে দেয়, অনেক জীবন শেষও করে দেয়, এরকমও নয়। কিন্তু মানে বাকি সব আর্ট ফর্মের মধ্যে আমরা বলি না যে থিয়েটার মানুষকে পাল্টাতে পারে বা থিয়েটার আমরা সেই উদ্দেশ্য করি, আমার মনে হয় এটা ভুল বলি। একমাত্র বোধহয় মিউজিকেরই সেই ক্ষমতাটা আছে, যে একদম খুব খুব মানে প্রচুর ডিপার লেভেলে গিয়ে কাজ করতে পারে। আর কোনো আর্ট ফর্মের বোধহয় সেই ক্ষমতাটা নেই। তোমায় 4টে লাইন শোনাচ্ছি, মানে গেয়ে শোনাচ্ছি না, পড়ে শোনাচ্ছি। খুবই এখন ট্রেন্ডিং একটা গান, হয়তো তুমিও শুনেছো। আমি লাইনগুলো বলছি, সেটা হচ্ছে যে বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, প্রেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল, রেল লাইনে গলা দেব তখন আমি ভাবছিলাম, তারপর হঠাৎ করেই লাইফে আমার টুম্পা এলো। এইটা কি বর্তমানের জীবনমুখী গান? মানে এইটা এখন বর্তমানে ভাইরালের চেয়েও ভাইরাল না এই ওকে, ফাইন ফাইন ফাইন। ভাইরাল দিয়ে যদি আমরা গুণ বিচার করি, মানে আমি বলছি একটা হচ্ছে ক্লাস, একটা মাস, এই সংজ্ঞা চিরকালই আছে। ক্লাস আর মাস এক হতে পারে, তার জন্য বিভৎস আর্টিস্টিক লেভেল চাই। মানে ধরো মারাদোনা, ক্লাস আর মাস এক হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে মানে শতাব্দীতে একজন আসে, বাকিটা ক্লাস আর মাসের মধ্যে একটা লম্বা ফারাক আছে। তুমি যখনই ক্লাস নিয়ে কথা বলছো, ক্লাস ইন দ্য সেন্স মানে কোয়ালিটি অফ আ ওয়ার্ক, তাহলে তুমি কি বলবে যে রবীন্দ্রনাথের গান কি মানে বিশাল মাসি গান? কিন্তু ধরো আমি বলছি যে রবীন্দ্রনাথের গান এর যে বিস্তার, মানে আমি এই প্রজন্মের ছেলে হয়েও বলছি যে রবীন্দ্রনাথ যে 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 ডিপার চ্যাজমগুলোতে ঢুকেছেন গান নিয়ে, যে যে বিষয়ে গান রচনা করেছেন, আর কোনো গীতিকার এখন অবধি বাংলায়, মানে বাংলায় করা হয়নি এরকম, এই এতটা প্রজেকশন, এতটা ভেতরে গভীরে যাওয়া। তো তার গান, তার যদি ওই 2000 কত গান আছে ওনার, 2200 সামথিং একটা, তার থেকে তুমি যদি 10টা গানও চূড়ান্ত বেছে নাও, তারও তুমি মাস অ্যাপিল দেখো তো, দেখবে সেটা ভাইরাল হবে না, এটা ভাইরাল হবে। তো ভাইরাল হওয়া দিয়ে যদি এখন আমরা ক্লাস বিচার করা শুরু করে দিই, ওটা কিন্তু ক্লাস নয়, ওটা কিন্তু জাস্ট এখন মাস। ওটা ঠিক আছে, এটা হবে, উইচ ইজ ফাইন, ওটা চলবে। ক্লাস উইল অলওয়েজ রিমেইন, এটা চলে যাবে, এটা তুমি আর 6 মাস পরে শুনতে পারবে না। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, এটা চলে যাবে। আজ থেকে 50 বছর পরেও তুমি তোমার পরের প্রজন্ম শুনবেই, এটাই ক্লাসের গুণ। আমরা হয়তো কখনো আশা করব না যে ধরো একটা কেউ অডি চালিয়ে যাচ্ছে,
সেই অডির মধ্যে টুনির মা বাজছে, ঠিক আছে? আবার আশা করব না, মানে আমি বলছি আশা করবো না, পেলে হয়তো চমকে যাবো যে অডিতে টুনির মা চলছে বাবা, এরকম। সিমিলারলি হয়তো আমরা একইভাবে আশা করবো না যে একটা অটোতে একজন অটো চালিয়ে যাচ্ছে, সেখানে একটা কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত বাজছে, ঠিক আছে? তো এখান থেকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা বলি আর্ট ইজ অল ইনক্লুসিভ, তাহলে সঙ্গীতের ক্ষেত্রে এই শ্রেণী বৈষম্যটা কেন? এই আসলে প্রশ্নটা কিন্তু ক্লাস আর মাসের প্রশ্ন হয়ে গেল, তাই না? অডি হচ্ছে ক্লাসের কথা বলছো, যে যে মানে সেই ক্লাসটা যে অডি কেনে, যে অডি কেনে তার যে শিক্ষা দীক্ষা, তার যে টেস্ট অফ আর্ট, সেইটা কখনোই অটোর যে টেস্ট অফ আর্ট হবে তা হবে না। এইবারে আমি বলছি যে এটা কিন্তু ইট ডিপেন্ডস, মানে এটা কিন্তু আমি ধরো প্রশ্নটা তোমাকে একটু এইভাবে দিচ্ছি, ধরো আমি যদি একটু তোমায় ঘুরিয়ে দিতে হলে ব্যাপারটা, যে আমরা বলি যে আর্ট বা মিউজিক এগুলো ইনক্লুসিভ, লোককে এক করে, তাহলে এক্ষেত্রে তো দেখছি একটু এক্সক্লুসিভ হয়ে যাচ্ছে, যে আমি একে নিচ্ছি না। আর্ট তো অলওয়েজ এক্সক্লুসিভও বটে, আর্ট তো এক্সক্লুসিভ। মানে ভ্যান গগের যে ছবিটা আমার চরম ছবি, যে ছবির সামনে আমি 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি, তুমি তো সেই ছবিটা পাস করে চলে যাবে, তাকাবে না, বলে এটা কিছুই আঁকেনি। আর্ট ইজ অলওয়েজ এক্সক্লুসিভ, ইট ইজ ইনক্লুসিভ অ্যাজ ওয়েল এজ এক্সক্লুসিভ। কারণ হচ্ছে গিয়ে একটা গান আমাকে যেরকম করে টানে, তোমার সেরকম করে টানে না, তাই না? একটা গান আমাকে জীবনের যে মানে দেখায়, একটা গান আমি হয়তো 30,000 বার শুনেছি, এরকম অনেক গান আছে যে আমি হয়তো 1 বছর ধরে আর কোনো গান শুনিনি, ওই গানটাই শুনেছি শুধু, সেই গানটা হয়তো অন্য কেউ শুনেনি। তো ইট ইজ অলওয়েজ এক্সক্লুসিভ, কারণ আর্টের কাজটাই হচ্ছে গিয়ে সে খুব পার্সোনাল লেভেলে ইন্টারাকশন করে, তাই না? এইবার ওই যে এই পার্সোনাল লেভেলটা যার সাথে যার কানেক্ট হয়ে গেল, সেই কানেকশনটা রয়ে গেল। আচ্ছা, অটো টিউন নিয়ে তোমার কি মতামত? গলার এটা তো একরকমের এখন মানে কি বলবো, টেকনোলজিকে ব্যবহার করা ঠিক, তাই বলে গান ভালো করে গাওয়াটাও ঠিক। মানে অ্যাজ আ সিঙ্গার যদি আমায় জিজ্ঞেস করো, আমি সবসময় চাইবো যে আমি গিয়ে একটা গান সিরিয়াসলি প্রপারলি গাই, মানে বা যদি আমি কিছু বাজাই, আমি সেটা যখন রেকর্ডিং করার চেষ্টা করি, আমি সবসময় সেটা চেষ্টা করি যে আমি একটা ফ্যান্টাস্টিক টেক দেওয়ার চেষ্টা করব, যে প্রপার টেক দিলাম। এইবারে এখন মানুষের কি হয়েছে, এটাও একটা বোঝার বিষয় আছে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেকনোলজিক্যাল ডিফারেন্সেস হয়ে গেছে। আমরা এখন যেরমভাবে শুনি, যে স্পেকট্রামে শুনতে পাই, যে ডিভাইসেসে শুনি, সেগুলো আগের থেকে প্রচুর ক্রিস্টাল ক্লিয়ার, বুঝতে পেরেছ? মানে হিউম্যান এরার ছোট একটা জিনিসও এখন এত পরিমাণে ধরা পড়া শুরু হয়েছে, যেটা কিন্তু আজ থেকে 40 বছর আগে ছিল না। তখন অনেক এরার চাপা পড়ে যেত টেকনিক্যাল ওই ইনকেপেবিলিটির জন্য, কিন্তু এখন ডলবি ডিজিটাল সাউন্ড হয়, মানে মাথার উপর থেকে তলা থেকে গোটা ঘর ঘুরে, মানে তুমি কিছু মিস করবে না। সাধারণত কি বলে যে আমাদের হিউম্যান ইয়ার একসঙ্গে দুটো জিনিস শুনতে পারে, তার বেশি শুনতে পারে না। সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে পাল্টেছে, যে আজকে এখন এই দুটো শুনছি, পরে দুটো শুনছি, তারপরে দুটো, এরকম হতে পারে। তো মিউজিকের মধ্যে হয়তো প্রথমে বেহালা আর বাঁশি শুনছি, তারপরে তবলা শুনছি, তারপরে গলা শুনছি, কিন্তু দুটোর বেশি ফোকাস করতে পারে না। তো এখনের সিস্টেম এমন করেছে যে তুমি কিছু মিস করবে না, মানে এভরিথিং ইজ দেয়ার। তো সেইখানে গায়করা একটু বিপদে পড়েছেন, বুঝতে পেরেছো? কারণ এটা তো ফাইনালি একটা হিউম্যান, মানে এটা তো আর মেশিন নয় যে সবসময় ঠিক গেয়ে দিচ্ছে, গন্ডগোলও হয়ে যাচ্ছে। কিন্তু অবশ্যই আমি অ্যাজ আ সিঙ্গার, অ্যাজ আ পারফর্মার হিসেবে এটাই বিশ্বাস করি যে আমি একটা 100% পারফেক্ট গান টেক দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি সত্যিই মনে হয় যে ইট হ্যাজ টু বি অটো টিউনড সামওয়্যার, ইটস ফাইন, ইটস আ টেকনোলজি। আমি এই টেকনোলজির পয়েন্ট থেকে ধরো আমি এটাকেও একটু এগিয়ে নিয়ে যাই কোশ্চেনটাকে। আমি ধরো তোমাকে এইভাবে বললাম যে এখন আমরা অনেক সময় জানি যে অটো টিউন ব্যবহার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সিঙ্গারদেরকে ট্রোল করা হয়, মক করা হয় ডাইরেক্ট আর কি, ইউটিউবে, ফেসবুকে। তো তুমি একজন সিঙ্গার, একজন কম্পোজার, আমি এই দুদিক থেকে আমি তোমার কাছে প্রশ্নটা রাখবো আর কি, যে একটা গান, একটা প্রোডাক্ট হিসাবে একটা গানের এন্ড গোল কি? গায়কের দক্ষতা প্রদর্শন নাকি নিজের বেস্ট ভার্সনটা পরিবেশন করা? অবশ্যই নিজের বেস্ট ভার্সনটা, মানে গানটার বেস্ট ভার্সনটা। একদম নিজের বলতে আমি গানেরই বলছি। অবশ্যই তাই, সবসময়। টু মাচ অফ আর্টিফিশিয়াল থিং ইজ নেভার ওকে, কারণ এটা তো সামহাও একটা কি বলবো, মানে
এইটা তো হাজার হলেও একটা র আর্ট ফর্ম, মানে যদিও সাউন্ড আমরা যেটা শুনি সেটা প্রচণ্ড প্রসেস করার পরে কিন্তু সেই সাউন্ড আমরা শুনি, মানে তার মধ্যে শুধু অটো টিউন না, আর যে কত 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 ডিভাইস আছে, ওই মানে ওই মাসের কাছে অটো টিউনটা ঢুকে গেছে আর কি এটা। আর ট্রোল নিয়ে আমি আর কি বলবো, এটা আমার কিছু বলার নেই। আসলে ট্রোল হচ্ছে গিয়ে এই মানুষের হাতে এখন এসে গেছে আর কি ক্ষমতা, যে এবার আমি যাকে যা ইচ্ছা বলতে পারি। আর ওই ব্যাপারটাও আর যে নেই যে আচ্ছা আমি রেস্ট্রেন করি নিজেকে, বলবো না, এইটাও আর নেই এখন। ব্যাপারটা মানে ইচ্ছা হচ্ছে বলবো, মানে খুল্লা সর্ট অফ হয়ে গেছে যে আমি যাকে যা ইচ্ছা তাই বলতে পারি। মানে আমি এটা কখনো ভেবে দেখবো না, আমি কখনোই এটা বিশ্বাস করি না যে আমি রবীন্দ্রনাথের মতো গান লিখতে পারি না, মানে আমি রবীন্দ্রনাথের গানকে কাটাছেড়া করতে পারবো না। মানে এটা তো কোনো কথাই হতে পারে না, তাহলে তো ক্রিটিসিজমটাই উঠে যাবে। কিন্তু ক্রিটিসিজমটা তো কনস্ট্রাকটিভ দিকে যেতে হবে, ইট হ্যাজ টু বি, মানে সেটা তো একটা পিরামিডের মতো হবে। মানে সেটা যদি ভেঙে পড়ে যায়, এমন ক্রিটিসাইজ করছে যে আর্ট ফর্মটাই নষ্ট হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে কি হলো? মানে ট্রোলিং তো একটা ডিজিজ, সোশ্যাল ডিজিজ এখন, এটা ইটস এ ডিজিজ। এর থেকে কি করে বেরোবো আমরা জানি না। অল্টারনেটিভ লিভিং থিয়েটার যেখানে তুমি করছো, তোমরা যেখানে আছো, ধর অল্টারনেটিভ লিভিং থিয়েটারে তুমি যাদের নিয়ে কাজ করছো এবং যাদের ভয়েসটা রিপ্রেজেন্ট করছো, এবং উল্টো দিকে যারা টিকিট কাটছে, যারা শোটা দেখছে, টাকা দিচ্ছে, এই দুটো হচ্ছে পুরোপুরি ভিন্ন শ্রেণীর অন্তর্গত, তারা পুরোপুরি দুটো ভিন্ন শ্রেণীতে বিলং করে। আমি আশা করছি তুমি বোঝাতে পারছি ব্যাপারটা। তো এই দুইয়ের মধ্যেখানে তুমি যখন কাজ করছো, তখন তোমার মধ্যে কোনো স্ববিরোধিতা কাজ করে? সবসময় কাজ করে। এটা শুধু মানে এই ক্ষেত্রে নয়, কিন্তু মানে আমি বলছি আর্টিস্টিক্যাল ক্ষেত্রেও আমার মধ্যে প্রচুর স্ববিরোধিতা কাজ করে, সবসময় কাজ করে। আর অল্টারনেটিভ লিভিং থিয়েটারের তো একটা ধরো 43 বছরের জার্নি আছে, তারা যেরকম করে থিয়েটার করতো মানে সেই সময়টা, তারপরে আমি যখন অল্টারনেটিভের সাথে কাজ করি এখন নতুন শেষ ধরো 10 বছর, আমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু কাজের একটু অন্য। মানে আমার কাজের, আমি নির্দেশনায় এসছি, এক হচ্ছে আমার কিছু আসলেই কাউকে কোনো প্রমাণ দেওয়ার নেই, আমি খুব নির্দেশনা না করেই খুব স্যাটিসফাইড ছিলাম। নির্দেশনাটায় আসাটাই মানে মানে খুবই কেমন করে একটা হয়ে গেল আর কি। আর হচ্ছে আমার কাছে ওইটা খুব স্পষ্ট যে আমি আসলে কি বলতে চাইছি, মানে আমার কিছু কথা বলার আছে, এবং সেইটা খুব পার্সোনাল। মানে আমার কাছে কিন্তু থিয়েটার খুব পার্সোনাল, খুব 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 পার্সোনাল। আমি যদি খুব পার্সোনাল জায়গা থেকে ট্রিগার না হই, আমি কিন্তু করতে পারি না থিয়েটার। অনেকেই হয় না, মানে অনেকেই পারে এটা। যেমন ধরো এখন একটা খুব চরম পলিটিক্যাল ইস্যু চলছে, চট করে একটা নাটক বানিয়ে ফেললো, দিয়ে শো করতে শুরু করলো। আমার এটা খুব সময় লেগে যায়, আমি পারি না। কারণ একটা জায়গা যদি প্রচণ্ড পার্সোনালি আমাকে টার্মোয়েলের মধ্যে না ফেলে, আমি সেটাকে নিয়ে যদি খুব অস্বস্তিতে না পড়ি, আমি তারপরে গিয়ে ওটাকে কাজের মোটিভেশন দিয়ে তৈরি করতে পারি না। তাই আমার জন্য কিন্তু অবশ্যই টার্গেট অডিয়েন্স আছে, অবশ্যই আছে, এমন নয়। আমি কাদের কথা বলতে চাইছি এটাও খুব স্পষ্ট আছে, কিন্তু সেই তার মধ্যে আমিও দাঁড়িয়ে আছি। আমি বেসিক্যালি আমার কথা বলতে চাইছি, আমি যে বিশ্বাসটা করি, আমি আমার সেই বিশ্বাস, আমি মনে করি যে আমিও সেরকমই একজন মানুষ, আমি আমার কথা বলতে চাইছি। স্ববিরোধ নিশ্চয়ই কাজ করে, স্ববিরোধ সব জায়গাতেই কাজ করে। মানে আমার প্রথম স্ববিরোধ হয় যে আমি যদি এই মানুষগুলোর বা এই বিষয়ে কথা বলছি, তাহলে থিয়েটার না করে আরও ডাইরেক্ট এমন কোনো কিছু তো করা যেত যেটাতে এদের আরও বেশি উপকার হতে পারতো, বা এই যেটা বলতে চাইছি এই কন্টেন্ট আরও বেশি ফ্রুটফুল হতো, কাজে লাগতো। এটা তো সব থেকে বড় স্ববিরোধ। তারপরে আমি সেটা না করে থিয়েটার করছি, মানে সেটা একটা আর্টিস্টিক্যাল রিপ্রেজেন্টেশনে যাওয়ার চেষ্টা করছি। এটাই তো প্রাথমিক স্ববিরোধ, বুঝতে পেরেছো? তো এই স্ববিরোধ তো ভালো। এরম কখনো হয়েছে, এরম কখনো কি হয়েছে যে ধরো তুমি কোনো একটা কথা বলতে চাইছো বা বলাতে চাইছো তোমার ক্যারেক্টারগুলোর মধ্যে দিয়ে, কিন্তু অডিয়েন্সের কথা হবে না, এটা থাক, এটা হয়তো বেশি গায়ে লেগে যাবে, এটা বলবো না? এরকম যে মানে ক্রাফটিংয়ের সময় কখনো হয় না। মানে সাধারণত যখন আমরা নাটক বানাই বা আমি যখন নাটক বানাই, তখন আমি একেবারেই অডিয়েন্সের কথা মনে রাখি না। মানে ওটা আমার মনে হয় যে ওটা খুব ভুল ওয়ে অফ ক্রাফটিং হয়ে যাবে।
মানে আমাকে আমার মতো বানাতে দিতে হবে, আমি আমার মতো প্রাণ খুলে বানাবো। এরপর সাধারণত কি হয়, আমি যে কোনো কাজই বানানোর পরে আমি সবসময় 3-4টে ক্লোজ ডোর করি, মানে ক্লোজ ডোর ইন দ্য সেন্স একদম খুব ইন্টিমেট বন্ধুবান্ধব যারা আসে, তারপরে আমরা আলোচনায় বসি। আমার অ্যাক্টার্সরা প্রচুর পার্টিসিপেট করে আলোচনায়, তারা ইন্টারাকশান করে। সেই রকম করে তখন এরকম হয় যে কিছু সিন পাল্টে যায় বা কোনো সিন পাল্টায় না, ইন্ট্যাক্ট রেখে দিয়ে এরকমও হয়। কিন্তু ইট ইজ কখনোই সেটা দর্শকের কথা ভেবে নয়, মানে দর্শক কি দেখবে ইট ইজ নট ইম্পর্টেন্ট। দর্শক সেটাই দেখবে যেটা আমি দেখাতে চাইছি, দর্শক তো তাই শুনবে যেটা আমি বলতে চাইছি। আমি যদি দর্শক কি শুনবে সেই মতো কথা বলা শুরু করি, তাহলে তো ব্যাস ব্যাপার পুরো প্র্যাকটিসটাই উল্টো হয়ে গেল আর কি। তাহলে তো হবে না। আমাদের এই পর্ব কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন, এবং যদি খুব ভালো লাগে তাহলে তো বলার দরকার নেই, শেয়ার তো করছেনই। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা আমাদের পাশে দাঁড়াতে চান যাতে আমরা এই ভালো কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আপনারা ন্যূনতম 10 টাকা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন। ব্যাংকের ডিটেলস এবং ফোনপের ডিটেলস আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এই প্রসঙ্গে আমি আমার বিশারের সম্পূর্ণ টিমের তরফ থেকে সুমনা মুখার্জি, তার মা এবং ঋদ্ধি ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আর্থিক অনুদান দিয়ে আমাদের সাহায্য করার জন্য। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভাবনায় থাকুন, ভাবতে থাকুন। নমস্কার।